أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শুরুতে সূরা তাকাসুর সূরা নম্বর 102 একটু তেলাওয়াত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই সূরার যদি লাস্টের আয়াতটা আমরা একটু খেয়াল করি, সুম্মা লাতুসআলুন্না, অতঃপর তোমাকে জিজ্ঞাসা করা হবে, ইয়াওমাইযিন, সেই দিন, তার মানে হচ্ছে কিয়ামতের দিন। ইয়াওমাইযিন আনিন নাঈম, আন মানে সম্পর্কে, নাঈম নিয়ামত, তোমাকে কিয়ামতের ময়দানে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো আমাদের চারিদিকে যে ছড়িয়ে ছিটিয়ে নিয়ামত আছে, এই নিয়ামত গুলো যদি আমরা বুঝতে পারি, আল্লাহর অনুগ্রহ, আশীর্বাদ, রহমত, তাহলেই কিন্তু আমরা নিয়ামত বা গুজারকারী বা শুকরকারী বান্দা হিসাবে পরিগণিত হব। আমরা সূরা রহমানের দিকে যদি খেয়াল করি, এখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে। গত ক্লাসে যেমন আমরা জানতে পেরেছি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার মনে হয় গত ক্লাসে এবং গত ক্লাসগুলোতে আমরা যেগুলো শিখছি, জানার চেষ্টা করছি, সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের অন্তর ইমান অনেক শক্তিশালী হচ্ছে। আমাদেরকে আরো শুকরগুজারি সবরকারী বান্দা হিসাবে আল্লাহর একত্ব এবং শ্রেষ্ঠত্বটা বুঝতে পেরে আহ শুকরগুজারি বান্দা হিসাবে প্রস্তুত হতে সহায়তা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকর। এখন আমরা আজকে দুটো ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলার আহ পরিকল্পনা করেছি। সেটা হচ্ছে যে বীজ বা মৌমাছি, সূরা নাহল সূরা নম্বর 16। এখান থেকে মৌমাছি যে আমাদের জন্য কত বড় নিয়ামত সেটা আমরা বোঝার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা ক্যামেল বা উট সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। আমি এখন সূরা নাহলের আয়াত নাম্বার 68 এবং 69 একটু তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলান ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন-নাসি ইন্নী ফি যালিকা লাআয়াতুল লিকাওমি ইয়াতাফাক্কারুন। এখানে আমরা যেটা জানতে পারছি এই আয়াত দুটোর মাধ্যমে, যে মহান আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রতিপালক মৌমাছির অন্তরে এই নির্দেশ সঞ্চার করেছেন যে পাহাড়ে, গাছে এবং মানুষ যেখানে মাচান তৈরি করে বা থাকার অবস্থান আছে সেখানে নিজ ঘর তৈরি করো, এটা মৌমাছিকে বলা হচ্ছে। তারপর সব রকম ফল থেকে নিজ খাদ্য আহরণ করো। তারপর তোমার প্রতিপালক তোমার জন্য যে পথ সহজ করে দিয়েছেন সেই পথে চলো। তার পেট থেকে বিভিন্ন বর্ণের পানীয় বের হয়, যার ভেতর রয়েছে মানুষের জন্য শিফা। নিশ্চয়ই এসবের মধ্যে নিদর্শন আছে সেই সকল লোকের জন্য যারা চিন্তা ভাবনা করে। তার মানে
আমরা যদি একটু চিন্তা করি যে এই যে মৌমাছি কত ছোট্ট একটা প্রাণী, সেটা সম্পর্কে মহান আল্লাহ তাআলা একটা আলাদা সূরা নাজিল করেছেন, এবং তাকে যে ধরনের নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ প্রতিপালন করে সে পাহাড়ে, গাছে এবং বিভিন্ন জায়গায় যেখানে তার যাওয়ার জন্য, খাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে, সেখানে সে যাচ্ছে, খাবার সংগ্রহ করছে, ফল থেকে ফলে বিচরণ করছে, গাছ থেকে গাছে বিচরণ করছে, স্থলভাগের বিভিন্ন জায়গায়, সমতল ভূমি, পাহাড়, বিভিন্ন জায়গায় সে চলাচল করছে, বহুদূর পর্যন্ত চলে যাচ্ছে, আবার একই জায়গায় সে ফিরে আসছে, এবং তার পেট থেকে সে মধু তৈরি করছে। এবং বলা হয় যে এই মধুটা সর্বশ্রেষ্ঠ ন্যাচারাল ফুড, যেটা সম্পর্কে আমরা বিস্তারিত বুঝতে পারবো। এবং আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এই ছোট্ট মৌমাছি, তাকে আল্লাহ কত সুন্দরভাবে বিশাল কোয়ালিটিস দিয়ে বিভিন্ন সুন্দর বৈশিষ্ট্য সম্পন্ন করে তৈরি করেছেন, এবং তা তৈরি করেছেন আমাদের নিয়ামতের জন্য। আমি যে কথা আগেও বলেছি, আমাদের চারিদিকে যে সৃষ্টিগুলো দেখতে পাই, মানুষ যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবকিছুর সাথেই কিন্তু মানুষের সাথে সম্পর্ক যুক্ত। আল্লাহ মানুষকে সেবা দেওয়ার জন্য, কমফোর্টেবল রাখার জন্য, হ্যাঁ, সমস্ত জীবজগৎ এবং জড়জগৎকে সুন্দরভাবে বিন্যস্ত করেছেন, ওয়েল ব্যালেন্স করেছেন মনুষ্য জগতের সৃষ্টি এবং তাদের বেঁচে থাকার জন্য। আমরা দেখতে পাই যে মৌমাছির এই যে ছোট প্রাণী এত সুন্দর, এত কোয়ালিটি দিয়েছে, তাহলে মানুষের মধ্যে না জানি আল্লাহ কত বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। আমরা দেখতে পাই যে মৌমাছির মধ্যে 43টি উপপ্রজাতি রয়েছে, যার মধ্যে 4টি বিদ্যমান প্রজাতি স্বীকৃত, যেটা সম্পর্কে আমরা সচরাচর জানতে পাই, বুঝতে পারি। এবং মৌমাছির যে স্বাভাবিক প্রবৃত্তিকে আল্লাহ প্রদত্ত শিক্ষা বলা যায়। এই যে মহান আল্লাহ তাআলা মৌমাছিকে যে নির্দেশ দিয়েছে ওই ছোট্ট প্রাণীটাকে, চিন্তা করেন, সে কিন্তু সেই নির্দেশ মোতাবেক কার্যক্রম পরিচালনা করছে। আর আমরা মানুষ, আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দেওয়া হয়েছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা ভালো কোনটা খারাপ সেই জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা অকৃতজ্ঞর মতো ব্যবহার করি। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ বলছেন তার মানে কিছু বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে যেটা নাকি আমাদেরকে প্রতারিত করে শয়তান কর্তৃক। শুকরগুজারি বান্দা হিসেবে আমরা যেন না হাজির হতে পারি, সেই জন্য শয়তান প্ররোচনা করে। কিন্তু আমাদেরকে সবসময় এই যে আল্লাহর যে শুকর, যে যে রহমত গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে কিন্তু আমরা আল্লাহর যে অনুগ্রহ সেটা ফিল করতে পারবো এবং শুকরগুজারি বান্দা হিসেবে পরিগণিত হতে পারবো। যেটা আমি শুরুতেই বলেছি, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিশ্চয়ই আমরা জিজ্ঞাসিত হব আমাদের নিয়ামত সম্পর্কে। তাহলে মৌমাছি একটা বিশেষ নিয়ামত আমাদের জন্য, এটুকু আমরা বুঝতে পারলাম। এখন বিস্তারিত ভাবে জানার চেষ্টা করব। এখানে খেয়াল করেন, একটা মৌমাছির ভিতরে অবস্থানগুলো কি কি আছে, কিভাবে একটা মৌমাছির শরীরে বিভিন্ন পার্ট গুলো রয়েছে, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি বাদিক থেকে খেয়াল করি, বামে উপরে ব্রেইন, ছোট্ট ব্রেইন দেখতে পাচ্ছি। আমরা কি ছবিটা দেখতে পাচ্ছি? কেউ যদি একটু রেসপন্স করেন। জি, দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবং বাদিকে নিচে ফেনিক্স এক ধরনের এলিমেন্ট, এটা আমাদের সেলিভারটা একটু খেয়াল করেন। সেলিভারে যেটা দিয়ে খাবারটা সে খায়, মধু বা যে খাবারটা সংগ্রহ করে। তারপর দুইদিকে উইং আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, হানি স্টমাক। স্ত্রী মৌমাছির দুইটা স্টমাক থাকে, একটা নর্মাল স্টমাক, পিছনের দিকে দেখেন নর্মাল স্টমাক, আর
একটু সামনের দিকে হানি স্টমাক। এই হানি স্টমাকে যখন সে বিভিন্ন ফুল থেকে রসটা সংগ্রহ করে, যেটা দিয়ে পরে মধুতে পরিণত হয়, তা বেসিক্যালি স্টোর করে হানি স্টমাকে। এবং আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সেখানে কিন্তু বুতুনাহা বলা হয়েছে, স্ত্রী জাতীয় মৌমাছির কথা বলা হয়েছে, যা নাকি এই রসটা সংগ্রহ করে। সুবহানাল্লাহ, চিন্তাই করা যায় না মহান আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রাণী সম্পর্কে যে বার্তা দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে, যা মানুষ জানতো না, তা আজ থেকে 10, 15, 20 বছর আগে প্রথম জানতে পেরেছে যে এইটা স্ত্রী জাতীয় মৌমাছি কেবল এই মধুটা স্টমাকে সংরক্ষণ করে। এবং এর পিছনে যে স্টমাক রয়েছে, নর্মাল স্টমাক, সেটার সাথে একটা কানেকশন আছে, অল্প কিছু নিঃসরিত হয়ে স্টমাকে যায়, যা দিয়ে সে শক্তি সঞ্চার করে, নর্মাল কার্যক্রম পরিচালনা করে। এবং চেম্বার গুলো দেখতে পাচ্ছি, পিছনের দিকে তার রেকটাম আছে, স্টিং আছে, যেগুলো কার্যক্রম সম্পর্কে একটু পরে আর একটু বিস্তারিত আমরা জানতে পারবো। এটা একটা বড় দাগে আমরা মৌমাছির বিভিন্ন পার্টস গুলো বুঝতে পারলাম। মৌমাছি 3টি শ্রেণীর হয়ে থাকে। একটা হচ্ছে ড্রোন, যা নাকি পুরুষ মৌমাছি। আর একটা হচ্ছে হলো কর্মী বা ওয়ার্কার মৌমাছি, যা হলো বেসিক্যালি স্ত্রী মৌমাছি। আর একটা হচ্ছে রানী মৌমাছি বা কুইন মৌমাছি, এটার সাইজ বড় হয় এবং স্ত্রী মৌমাছি সেই সবকিছু কন্ট্রোল করে, যেটাকে একটু পরে আমরা একটু বিস্তারিত জানবো। লিঙ্গভেদে এই 3 প্রকারের ড্রোন মৌমাছি হচ্ছে পুরুষ, আর ওয়ার্কার বা কর্মী মৌমাছি হচ্ছে স্ত্রী, এবং রানী মৌমাছি হচ্ছে স্ত্রী লিঙ্গ। তো একটি মৌমাছির ভিতরে, সেটার দেহের সাইজ হয়ে থাকে নর্মালি 1 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত। এর বডিতে 3টা পার্ট থাকে, যেটা একটু আমরা দেখেছি। মাথার দিকে একটা পার্ট, মাথা, বক্ষ, যেখানে আমরা হানি স্টমাক দেখেছি, অন্য ছোট ছোট এলিমেন্ট দেখেছি। আর একটু পিছনের দিকে রয়েছে পেট বা নর্মাল স্টমাক। মৌচাকের প্রকোষ্ঠগুলি, আমরা জানি যে মৌচাকের মধ্যে মধুগুলো সংগৃহীত করা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন, এটা নর্মালি ষড়ভুজ আকৃতির হয়ে থাকে বা হেক্সাগোনাল শেপ। যখন এটা ষড়ভুজ হচ্ছে, তো অ্যাস্টোনিশিং, মিরাকল। আমরা জানি যে আমরা যদি একটু ত্রিকোণমিতির দিকে খেয়াল করি, যখন এটা ষড়ভুজ আমরা আঁকাই, তখন কিন্তু প্রত্যেকটা কোণ হয় 120 ডিগ্রি। এবং চিন্তা করেন যে এই ছোট একটা মৌমাছি, সে এই 120 ডিগ্রি পরিমাপ করে ষড়ভুজ আকৃতির হেক্সাগোনাল সেল তৈরি করছে। এবং এই ধরনের সেল হলেই কেবল ম্যাক্সিমাম মধু সংরক্ষণ করা যায়, এবং যে মৌমাছির তৈরি বা জন্ম নেওয়ার যে যে প্রসেস গুলো সুন্দরভাবে এই সেলগুলোতে করা সম্ভব হয়। তো এই হেক্সাগোনাল শেপটা সো ইম্পর্টেন্ট অ্যান্ড সো নাইসলি এই মৌমাছিগুলো সেই শেপটা তৈরি করে তার পাখা বা মোমের মাধ্যমে, যেটা আমরা বিস্তারিত একটু পরে জানবো। মৌমাছি যেভাবে দুর্গম স্থান, যেমন পাহাড়, গাছ, দেয়াল, এমনকি মানুষের বাসা বাড়ি, যে কোনো জায়গায় মৌচাক তৈরি করে, যা নাকি আল্লাহ কর্তৃক নির্দেশিত, অ্যান্ড হি ইজ ওবেইং দ্য অর্ডার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করা যায়, এইটুকু একটা প্রাণী, মহান আল্লাহ তাকে যে নির্দেশই দিচ্ছে, সে সেটা অনুসরণ করছে। আর আমরা কি চ্যাম্পিয়ন হয়ে গেলাম যে আল্লাহ আমাদের জন্য সহিহ কোরআন শরীফ পাঠিয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে, এবং আমাদের মহানবী হযরত ইসলামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বান্দার মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মাসে, এবং যার মধ্যে রয়েছে আমাদের জন্য নির্দেশনাবলী, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ফিহা কুতুবুন কাইয়্যিমা। তার মধ্যে রয়েছে তোমাদের জন্য
নিয়ম কানুন, লজ, আইনস, হ্যাঁ, রয়েছে আরকান আকাম, রয়েছে উপদেশাবলী, আমরা জানি বুঝি, কিন্তু আমরা তা পালন করি না। তো তাহলে ইয়াতাফাক্কারুনা বলা হচ্ছে, প্রথম আয়াত যেটা আমি একটু আগে তেলাওয়াত করলাম, যে মৌমাছি এগুলো যে নিয়ে যখন আমরা গবেষণা করে বুঝতে পারছি, তখন কিন্তু বোঝা প্রয়োজন যে মৌমাছি এত ছোট্ট একটা প্রাণী, যা আল্লাহর প্রত্যেকটা ইনস্ট্রাকশন সুন্দরভাবে মেনে চলছে। বাট আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব, আমি আল্লাহর নির্দেশন মেনে চলছি না, আনফর্চুনেটলি। তো সেখান থেকে এই শিক্ষা নিতে হবে এবং আমাদেরকে শুকরগুজার করতে হবে যে আল্লাহর একত্ব এবং শ্রেষ্ঠত্ব, এই যে আল্লাহর 99টা গুণ, যেটা আমি সবসময় বলে থাকি, তাকে ধারণ করতে হবে। এবং সেই অনুপাতে আমরা যখন আল্লাহর কাছে সেজদা করছি, তখন সেই ধারণাটা সম্মিলিত ভাবে উইথ দ্যাট গ্রেটফুলনেস, শুকর করে আল্লাহর কাছে অবনত হতে হবে। সুবহানাল্লাহ। মৌমাছিরা কলোনিতে বসবাস করে, আপনারা খেয়াল করেন, যখন এরা এক জায়গায় থাকে, এটাকে কলোনির মতো দেখা যায়। একটি মৌচাকে কলোনিতে 3টি শ্রেণীর বিভাজন রয়েছে, যেখানে থাকে একটি রানী মৌমাছি, কয়েকশো বা কয়েক হাজার ড্রোন বা পুরুষ মৌমাছি, আর থাকে কয়েক হাজার বা কয়েক লক্ষ মহিলা শ্রমিক মৌমাছি। আমি আবার বলছি, একটু মনে রাখার চেষ্টা করেন। একটি রানী মৌমাছি, কয়েকশো বা কয়েক হাজার ড্রোন বা পুরুষ মৌমাছি, এবং কয়েক হাজার বা কয়েক লক্ষ শ্রমিক মৌমাছি। এগুলো মিলেই একটা মৌচাক কলোনির আকার ধারণ করে সেখানে অবস্থান করে। এখন আমরা একটু ড্রোন বা পুরুষ মৌমাছি সম্পর্কে জানার চেষ্টা করব। মধু মৌমাছির মৌচাকগুলিতে সব মৌমাছির প্রত্যেককে একটি করে নির্দিষ্ট কাজ দেওয়া হয়। একমাত্র ব্যতিক্রম হচ্ছে পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছির কোনো কাজ নেই, আলহামদুলিল্লাহ। বাট কাজ আছে, একটু পরে আমরা জানবো। বাট তাকে নর্মালি মৌচাকের যে যে মেইনটেনেন্স, অন্যান্য মৌমাছি দেখাশোনা, খাবার সংগ্রহ, এই কাজগুলো পুরুষ মৌমাছিকে দেওয়া হয়। পুরুষরা মৌচাকের প্রতিরক্ষা বা পরিষ্কার করতে, খাবার সংগ্রহ করতে, মৌচাক তৈরি, মধু আহরণে কোনো অবদান রাখে না। এগুলো নর্মালি স্ত্রী যে মৌমাছি আছে, ওয়ার্কার মৌমাছি, তারা করে থাকে। মৌচাকে পুরুষ মৌমাছির একমাত্র কাজ হলো রানী মৌমাছির গর্ভধারণে অংশ নেওয়া এবং সহায়তা করা, তার সাথে মিলনের মাধ্যমে গর্ভধারণের সহায়তা করা। তারা দংশন করতে পারে না। এই ড্রোন মৌমাছিগুলো স্ট্রিংলেস থাকে। এরা মহিলা কর্মী মৌমাছির থেকে আকারে একটু বড় হয়, কিন্তু রানীর থেকে ছোট হয়। তাহলে এই ড্রোন বা পুরুষ মৌমাছির সাইজ কেমন হয়? এটা কি রানী মৌমাছির চেয়ে বড় হয়? নাকি ছোট রানীর হয়? থেকে ছোট রানী আর মৌমাছির থেকে ছোট এবং কর্মীর থেকে মহিলা বড়। কর্মী মৌমাছির থেকে বড়। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আপনারা শুনছেন খুব কেয়ারফুলি, সো নাইস, রাইট। প্রজনন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ অর্গান ব্যতীত পুরুষদের মধ্যে অন্য মৌমাছির মধ্যে বিদ্যমান বৈশিষ্ট্যগুলি প্রায় কিছুই নাই। তাহলে আমরা ড্রোন মৌমাছি সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এরপর আমরা মহিলা শ্রমিক মৌমাছি সম্পর্কে জানব। মহিলা শ্রমিক মৌমাছিরা কলোনির পুরো দায়িত্বভার বহন করে থাকে। যদিও তারা রানীর মতো নারী বা স্ত্রীলিঙ্গ বৈশিষ্ট্য সম্পন্ন, তাদের ডিম্বাশয় রয়েছে, কিন্তু এটা পরিপক্কতা অর্জন করতে পারে না। তার মানে তার রিপ্রোডাকশন ক্যাপাবিলিটি নাই। এটি তাদের শরীর জীবাণুমুক্ত রাখতে এই ডিম্বাশয়টা, নর্মাল ডিম্বাশয় যেটা, সেটা সহায়তা করে, বাট রিপ্রোডাকশন ক্যাপাবিলিটি নাই। তাদের বেশ কিছু দায়িত্ব রয়েছে এই মহিলা শ্রমিক মৌমাছির। মৌচাকের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা। এই যে লার্ভা, যখন নাকি ছোট মৌমাছি কেবল জন্মগ্রহণ করছে, শিশু অবস্থায় লার্ভা থাকছে, তার পরিচর্যা করা, বাচ্চাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো, রানী মৌমাছিকে খাওয়ানো, টেক কেয়ার করা, খাবার কালেকশন করা, পুরুষদের খাবারের সংস্থান করা। এছাড়া আরো কাজের মধ্যে রয়েছে মধু উৎপাদন করা,
মৌচাক তৈরি, মেরামত করা, মৌচাকের ভেন্টিলেশন বা বায়ু চলাচল নিশ্চিত করা, মেরামত করা কোনো সমস্যা হলে, ফুলের রস কালেকশন করা, পরাগায়ন করা। এই যে আমরা যে খাবার খাই, যে ফলমূল খাই, আপেল, আঙ্গুর, পেয়ারা, বেদানা, কত কিছু খাচ্ছি আমরা আমরা ভাত, তরি তরকারি, হ্যাঁ, এই যে মানুষ বেঁচে আছে যে ফল ফলাদি, শস্যাদি খেয়ে, যদি এই মৌমাছির মাধ্যমে পরাগায়ন সম্ভব না হতো, তাহলে 1/3 অফ ফুড আমরা পেতাম না। এটা সম্পর্কে একটু বিস্তারিত পরে জানবো। তো মৌমাছির কার্যক্রমের পরিধি অনেক বিস্তৃত, এবং এই কার্যক্রমগুলোতে স্ত্রী মৌমাছি বিশেষভাবে এটার বৈশিষ্ট্য এবং কার্যক্রম সম্পন্ন করছে। তারা পরাগায়নে হেল্প করছে, পানি সংগ্রহ করছে, রেজিন যেটার মাধ্যমে মধু তৈরি হচ্ছে সেটাকে সংগ্রহ করছে, মৌচাকে এগুলো টোটাল মেনটেনেন্স রেসপন্সিবিলিটি এনশিওর করছে। আর মহান আল্লাহ তাআলা এই মৌমাছির মাধ্যমে মানুষের জীবনকে বেঁচে থাকার জন্য নিশ্চিত করছে। হোয়াট এ মিরাকল! চিন্তা করা যায়, যে জন্য মহান আল্লাহ তাআলা একটা সূরা পর্যন্ত নাজিল করেছে। রানী আকারে সবচেয়ে, এখন আমরা রানী মৌমাছি সম্পর্কে জানবো। রানী আকারে সবচেয়ে বড়, রানী একমাত্র, আমার মনে হয় প্রথম দিকে আমি একটা স্লাইড মিস করেছি, আমি একটু উপরের দিকে যাব। বাট আই ফিল স্যার কোন স্লাইডের কথা বলছেন স্যার? সূরা নাহালের এই যে এটা কত নম্বর আয়াত এবং এটার বৈশিষ্ট্য 16 নাম্বার, এবং এই স্যার সূরা আপনি নাহাল, কি ওই যে 16 জোড়া ক্রোমোজোম সেই স্লাইডের রাইট, কথা এটা মানে বলছেন? পরের দিকে আছে তাই না? এটা পরে পরে Right, আসে right. স্যার, পরে আসে। Right, right. Okay. So I thought it is in the initial slides. Well, fine. Thank you. Right. আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে রানী মৌমাছি। ওই স্লাইডটা প্রথম দিকে হলে একটু ভালো হতো, however আমরা পিছনে রেখেছি, ইনশাআল্লাহ এটা পরে আমি ডিসকাস করছি। রানী আকারে সবচেয়ে বড় হয় এবং একমাত্র কাজ হচ্ছে ডিম পাড়া, বংশ বিস্তার বা রিপ্রোডাকশন করা, এবং অন্য নারী সঙ্গ প্রজনন করতে সক্ষম নয়, যেটা আমি একটু আগে বলেছি। এই রানী মৌমাছি একবার মিলিত হলে, এটা কিভাবে দ্বন্দ্বের সাথে মিলিত হয় এটা আমরা পরে দেখব। যদি একবার রানী মৌমাছি মিলিত হতে পারে, তাহলে রানীরা প্রতিদিন গড়ে প্রায় 2000 ডিম পাড়তে সক্ষম। প্রতিদিন 2000, চিন্তা করা যায়। যখন কর্মী মৌমাছিরা কোনো একটি নির্দিষ্ট রানী মৌমাছিকে লার্ভা খাওয়ায়, সেই মৌমাছিটি রানী মৌমাছিতে রূপান্তরিত হয়। এই লার্ভাটিকে বলা হয় রয়্যাল জেলি। যখন এই ডিম পাড়ে, আমরা এটাকে ভিডিওতে আমি দেখাবো লাস্টের দিকে, যখন বাচ্চা বড় হচ্ছে ছোট থেকে, তখন নর্মাল ওয়ার্কার মৌমাছিরা বুঝতে পারে যে কোন মৌমাছিকে রয়্যাল জেলি খাওয়াতে হবে, যার মধ্যে বৈশিষ্ট্য আছে রানী মৌমাছি খাওয়া। তাদেরকে রয়্যাল জেলি বা স্পেশাল একটা জেলি তারা তৈরি করে, এই ওয়ার্কার জেলিগুলো, মৌমাছিগুলো। সেই ছোট অবস্থাতেই রয়্যাল জেলি গুলো খাওয়ানো হয় এবং পরে ওই মৌমাছিগুলো রানী মৌমাছিতে রূপান্তরিত হয়, এবং এই রানী মৌমাছিগুলো এবং একটা চাকের লিডারশিপে চলে আসে। তো একটা চাকে নর্মালি একজনই লিডার রানী মৌমাছি থাকে। অন্য রানী মৌমাছিগুলো পরবর্তীতে শিফটিং করে অন্যান্য ড্রন এবং তার সঙ্গে কর্মী মৌমাছি নিয়ে দূরে চলে যেয়ে আরেকটা মৌচাক তৈরি করে, যেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব।
রানী মৌমাছি বড় আকারের প্রকোষ্ঠে বড় হয়, তার জন্য একটু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, মানে রানীমা মানে রানীমাই আর কি, তার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে। মাত্র 16 দিনে পরিপক্কতা লাভ করে। রানী মৌমাছির মিলন মধ্য আকাশে উড়ন্ত অবস্থায় মাটি থেকে প্রায় 10 থেকে 40 মিটার উপরে হয়ে থাকে। তার মানে নর্মাল মৌচাকে এই ঘটনাটা ঘটছে না। মিলিত হবার ঘটনাটা মৌচাক থেকে প্রায় 10 থেকে 40 মিটার উপরে একটা বিশেষ অবস্থা তৈরি করে সেখানে এই কার্যক্রমটা হয়। কুমারী রানীরা তাদের নিজেদের কলোনি থেকে দূরে গিয়ে মেটিং প্লেসে যায়। সেখানে অনেকগুলো ড্রন মৌমাছির সমাহার হয়। ডানের ছবিটা যদি একটু খেয়াল করেন, রানী মৌমাছি সেখানে যায় এবং ড্রন বা পুরুষ মৌমাছির সঙ্গে সেখানে মিলিত হয়, এবং প্রতিটা পুরুষ মৌমাছি বা ড্রন মিলনের পরেই সঙ্গে সঙ্গে মারা যায়। তো ড্রন মৌমাছিটা এটা মিলিত হওয়ার পরেই সে তার জীবনটাকে স্যাক্রিফাইস করছে ফর দ্য সেক অফ দ্য ওভারঅল ম্যাগনানিমিটি, ওভারঅল বেনিফিট অফ দ্য হিউম্যানিটি। চিন্তা করা যায়, আলটিমেটলি কিন্তু সেটাই হচ্ছে। কর্মী মৌমাছিরা খাদ্য খোঁজার জন্য সহযোগিতা করে, এবং এই যে কর্মী মৌমাছিরা তারা যখন বিভিন্ন জায়গায়, যে কোন জায়গায় খাবার আছে না আছে, কোথায় কি সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু তারা একজনের সাথে আরেকজন কমিউনিকেশন করতে পারে। কমিউনিকেশনের মাধ্যমে তারা একে অপরকে জানায়। তো সেই জানানোর পদ্ধতিটা কি, কমিউনিকেশন পদ্ধতিটা কি, এটাকে বলা হচ্ছে বি ডান্স। সেখানে পরিচিত একটি নৃত্য, অনেকগুলো মৌমাছি একসাথে হয়ে, আমরা আর্ট যেভাবে বাংলায় আর্ট লিখি, এটাকে আর্ট লেখার মতো বৃত্তাকারে বা আর্ট আকারে তারা বৃত্তাকার করে, এবং নাচের মাধ্যমে তারা একে অন্যকে যে সমস্ত ইনফরমেশন দেয়, সেগুলো হচ্ছে যে কোথায় কোন কোন গাছে খাবার রয়েছে, কোন কোন জায়গায় ফুলের গুচ্ছ রয়েছে, পানির উৎস রয়েছে, বাসা বানানোর মতো আইডিয়াল এনভায়রনমেন্ট রয়েছে, সেখানে দূরত্ব কতটুকু, কোন রাস্তা দিয়ে যাবে, কিভাবে যাবে, এনভায়রনমেন্ট কি, আবহাওয়া কি, সবকিছুর তথ্যগুলো এই 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 বি ডান্সের মাধ্যমে, এই মৌমাছি ডান্সের মাধ্যমে একে অন্যের সাথে শেয়ার করে থাকে। মৌমাছিরা কলোনিতে বাস করে। একটি কলোনির ভিতরে 3টি শ্রেণী আছে, তোকে আমি বলেছি। একটা হলো কুইন বা রানী মৌমাছি, কয়েক হাজার ড্রোন মৌমাছি এবং কয়েক লক্ষ ওয়ার্কার মৌমাছি। একটি মৌমাছির পেটে 3টা অংশ থাকে। একটাতে হচ্ছে নেক্টর, বা যেটাকে হানি স্টমাক বলছি, সেখানে নেক্টর, যেটা নাকি মধুর ইনিশিয়াল সংরক্ষণ করে, সেটাকে নেক্টর বলা হচ্ছে। সংগ্রহের সময় এটি ওই অংশে জমা থাকে, এটাকে হানি স্টমাক বা মধুর পেট, সেখানে সংরক্ষিত হয়। মধুর পেটের পিছনে, যেটা হানি স্টমাকের পিছনে একটা ভাল্ব থাকে, যা দ্বারা পরিপাকতন্ত্রের সাথে কানেক্টেড থাকে, এবং হালকা করে অল্প নেক্টর এই ডাইজেস্টিভ সিস্টেম পরিপাকতন্ত্রে যায়, যেটা এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে অনেকগুলো যেতে বাধা দেয়। অল্প একটু যায়, যা কিনা মৌমাছির শক্তির জন্য নর্মাল স্টমাকে প্রয়োজন রয়েছে, ওইটুকুই শুধু নর্মাল স্টমাকে যায় পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে। চিন্তা করা যায়, সো ওয়েল কন্ট্রোল। 2টা স্টমাক, একটা নর্মাল স্টমাক, একটা হলো হানি স্টমাক। হানি স্টমাকে মধুগুলো থাকছে বড় পরিসরে অনেকগুলো, এখান থেকে অল্প করে এই ডাইজেস্টিভ সিস্টেম থেকে কানেক্টেড হয়ে ভালভের মাধ্যমে নর্মাল স্টমাকে যাচ্ছে শুধু ততটুকুই, যা নাকি তার নর্মাল কার্যক্রমের শক্তির জন্য প্রয়োজন হয়, ততটুকুই। আর বাকিগুলো প্রিজার্ভ হচ্ছে মধু আকারে। সুবহানাল্লাহ। মৌচাক সবসময় সরভুজ আকৃতির হয় এবং প্রতিটি কোণ 120 ডিগ্রি হয়। এটি একটা সেরা আকৃতি, কারণ হচ্ছে যে এই সাইজ হওয়ার কারণেই মোম বা ওয়্যাক্স ব্যবহার করে সবচেয়ে বড় আকার মৌচাক তৈরি করা সম্ভব। তাছাড়া যদি এটা হেক্সাগোনাল না হয়ে অন্য কোনো আকৃতি হতো, চতুর্ভুজ বা ডায়াগোনাল, এনি আদার শেপ, তাহলে কিন্তু এখানে ম্যাক্সিমাম মধু সংরক্ষণ করা সম্ভব হতো না।
এরপর আমরা দেখব যে মাত্র 500 গ্রাম বা 0.5 কেজি মধু সংরক্ষণের জন্য 10,000, আমি আবার বলছি, মাত্র 0.5 কেজি মধু সংরক্ষণের জন্য 10,000 স্ত্রী মৌমাছি লক্ষ লক্ষ ফুল পরিদর্শন করে এই জুস বা রেক্টর সংগ্রহ করে এবং দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই মধু উৎপাদন করে। সুবহানাল্লাহ, চিন্তা করে যে আল্লাহর কি বিশেষ নিয়ামত আমাদের জন্য, যেখানে 10,000 বা হাজার হাজার স্ত্রী মৌমাছি লক্ষ লক্ষ ফুল পরিদর্শন করে কালেকশন করে যে রেক্টর জুস বা মধু তৈরি করছে অনলি 0.5 কেজি, 500 গ্রাম। তাহলে আমরা যে কেজি কেজি মধু খাচ্ছি, যা দিয়ে আমরা আমরা কিউরড হচ্ছি, বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছি, গাছপালায় ফলমূল উৎপাদন হচ্ছে, আমরা বেঁচে থাকছি, আর লক্ষ লক্ষ মৌমাছি আমাদের জন্য দিবারাত্র পরিশ্রম করছে আল্লাহর নির্দেশে। আল্লাহর কি বিশেষ নিয়ামত তা চিন্তা করা যায়? শুকর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মধুর রং জলবায়ু, ঋতু এবং উৎসের উপর ভিত্তি করে। আমরা কখনো দেখি যে একটু মধুটা লাল হয় বা একটু হলুদ টাইপের হয়, এটা ক্লাইমেট, সিজন এবং কোন উৎস থেকে কালেকশন করা হচ্ছে, হ্যাঁ, সেই উৎসের উপর ভিত্তি করে। যদি যদি কালেকশন করা হয় আঙ্গুর থেকে বা খেজুর থেকে, তাহলে এক প্রকারের হবে। যদি আঙ্গুর সংগ্রহ করা হয় সরিষা থেকে, তাহলে একটু সবুজ টাইপ হবে। এরকম আর কি, খেয়াল করেন কত সুন্দর, মাশাআল্লাহ। এবং মৌমাছির মানে আল্লাহ কি এই ছোট একটা প্রাণীকে কত সুন্দর করে তৈরি করেছে। যদি একটু কামড় দিলে একটু সমস্যা হয়, তারপরেও আল্লাহর কি অপরূপ সৃষ্টি, চিন্তা করা যায়। এই মৌমাছিরা নর্মালি খুব স্বল্পায়ু হয়, 40 দিনের কম সময় বাঁচে। এই সময়ের মধ্যে তারা অন্তত 1,000 ফুলের রেক্টর বা নেক্টর বা রস সংগ্রহ করে, সব মিলিয়ে 1 চামচেরও কম মধু সংগ্রহ করে। আমাদের কাছে এটি হয়তো 1 চামচ মধু, বা এটি একটি মধুর জন্য সারা জীবনের অক্লান্ত পরিশ্রম। আমি আবার বলছি যে আমরা শুকর, আমরা যদি এই যে বললাম আমরা শুকর গুজারি কখন করতে পারবো, জিনিসগুলো জানলেই কিন্তু আমরা শুকর গুজারি বান্দা হইতে পারবো। আবার খেয়াল করেন, একটা স্ত্রী মৌমাছি সারা জীবন এই 40 দিন ধরে সে হাজার হাজার গাছ থেকে মধু সংগ্রহ করে 1 চামচ মধু সংগ্রহ করে তার জীবন সে 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 স্যাক্রিফাইস করলো। আর আমরা সেই আধা চামচ মধু বা 1 চামচ মধু খাচ্ছি তার জীবনের স্যাক্রিফাইস করা ফল থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ মৌমাছিকে সমস্ত ফল থেকে আহার করার অনুমতি দিয়েছেন, অ্যালাউড, এবং শুধু আহার করার জন্য না, যাওয়ার অনুমতি দিয়েছেন। এটা শুধু আহার না, এই এই সে এই পরাগায়ন করতে হেল্প করছে বাই গোয়িং টু অল আদার ফ্রুটস। এই যে আমরা জীব জগৎ, যেটা আমরা বলছি, জীব জগতের কাছে গমন করার কারণেই কিন্তু পরাগায়ন হচ্ছে, ফল উৎপাদন হচ্ছে। আপনি আপনার যখন বাগানে যাচ্ছেন, আপনি যখন দেখছেন সেখানে আঙ্গুর হচ্ছে বা টমেটো হচ্ছে বা অরেঞ্জ হচ্ছে, হ্যাঁ, আনার হচ্ছে, এগুলো কিন্তু পরাগায়নের ফলে, এই মৌমাছিগুলো পরাগায়ন করছে। তো আল্লাহ এই অনুমতিটা দিয়েছে জন্যই এই ফল ফলান্তি আমরা খেতে পাচ্ছি, আমরা বেঁচে থাকতে পারছি। সুবহানাল্লাহ। এবং বিশাল বনাঞ্চল, উপত্যকা, উঁচু পাহাড়, পর্বত, ডিফিকাল্ট টেরেন্স, এখানে কিন্তু আমরা দেখতে পাই অনেক ফল ফলান্তি, অনেক কিছু। কিভাবে সম্ভব হচ্ছে? বিকজ এই মধু, এই মৌমাছিগুলোকে আল্লাহ ইনস্ট্রাকশন দিয়েছেন, কমান্ড দিয়েছেন, তারা ফলো করছে, এই জন্য সম্ভব হচ্ছে। মৌমাছি তার ইচ্ছে মতো সেই পথ ধরে যাচ্ছে, এবং খেয়াল করেন সে একটা তার চাক থেকে সে হয়তোবা কিলোমিটারের পর কিলোমিটার চলে গেছে, আবার কিন্তু একটা স্পেশাল রুট ধরে, স্পেশাল ডাইরেকশন ফেসিলিটিস, স্পেশাল ডাইরেকশন ক্যাপাবিলিটি ফলো করে, হ্যাঁ, সে দিক নির্দেশনা ফলো করে সে এসে তার চাকে আবার পৌঁছাচ্ছে। চিন্তা করা যায়? তো সে কোনো দিকে ডানে বামে না তাকিয়ে পৌঁছাচ্ছে এবং তার মৌচাকে চলে আসতেছে আবার।
মধু সংগ্রহ শেষ করে তার স্বজাতির কাছে, তার চাকের কাছে চলে আসছে। মৌমাছি তার ডানা স্যাক্রিফাইসের মাধ্যমে মোম বা ওয়াক্স তৈরি করছে, মুখ থেকে হানি তৈরি করছে, এবং পিছন থেকে সে ডিম নিঃসরণ করছে, এবং তারপর সে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আবার কাজে বেরিয়ে যাচ্ছে। তো কত ইন্ডাস্ট্রিয়াস এবং লেবোরিয়াস, হ্যাঁ, কর্মশীল প্রাণী এই মৌমাছি। এখান থেকে তো আমাদের জীবনের অনেক শিক্ষা নেওয়ার আছে। মৌমাছির জীবন থেকে আমরা কতটুকু শিক্ষা নিই? আমরা ঘুমে ঘুমে দিন পার করতে বাঁচি, এবং আল্লাহর কাছে নাশকর বান্দা হিসেবে থাকতে পারলে মনে হয় ভালো লাগে। কিন্তু আমরা যদি এগুলো জানার মাধ্যমে শুকর না করি, তাহলে কিন্তু মোটেও আমাদের ভালো ফল আমরা আশা করতে পারি না। এখন আমি যে কথাটা একটু আগে বলতে চাচ্ছিলাম, যে এই যে সূরা নাহাল, এটা সূরা নাম্বার 16। এর আগে আমি একটু বলি, একটা জিনিস আমি আগের ক্লাসে বলতে মিস করেছি। আমরা জানি যে আয়রন সম্পর্কে আমি গত ক্লাসে কথা বলেছি। সূরা হাদিদ, সূরা নাম্বার 57, সূরা নাম্বার 57, এই 57 লোহার অ্যাটমিক ওয়েট, আমি অ্যাটমিক ওয়েট বলতে যেটা বুঝায়, অ্যাটমিক ওয়েট হচ্ছে 57, এবং আয়রন বা সূরা হাদিদের সূরা নাম্বার হচ্ছে 57। হোয়াট ইজ অ্যাটমিক ওয়েট? অ্যাটমিক ওয়েটটা হচ্ছে যে তার পরমাণুর মাঝখানে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে যে কয়েকটা প্রোটন এবং নিউট্রন রয়েছে, প্রোটনের সংখ্যাটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার, এবং প্রোটন প্লাস নিউট্রন এটাকে যোগ দিলে যে সংখ্যাটা দাঁড়ায় সেটাকে বলা হয় অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট। তো লোহার অ্যাটমিক ওয়েট হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন যোগফল হলে হয় 57, and that's how the surah number 57। এবং দিস ইজ দ্য ইউনিক, যেটা আমি গত ক্লাসে অলরেডি বলেছি। এটা চিন্তা করা যায়, মহান আল্লাহ তাআলা যে কোরআনকে বিভিন্ন সূরার নাম্বার দিয়েছেন, সেটাও সো ওয়েল থট আউট। এই যে বলা হয় না, যত মানুষ চিন্তা করবে ততই সে আলেম বা জ্ঞানী হতে পারবে। কিন্তু আমরা নিজেদেরকে আলেম বলছি, কিন্তু আমি জানি না আসলে আমরা জ্ঞান কতটুকু আহরণ করে আলেম হচ্ছি। তো আমরা তো আসলে আমাদের একটু জানতে হবে। তো এখানে আমি এখন নাহল সম্পর্কে বলতে চাচ্ছি। এইটা সূরা নাম্বার 68, সরি সূরা নাম্বার 16, 16। এই 16 নম্বর সূরার 68 নম্বর আয়াতে এই নাহাল শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং এই শব্দটা ব্যবহার করে যে আয়াতটা নাজিল হয়েছে 58 নম্বর 68 নম্বর আয়াত, সেখানে মোট 16টা শব্দ ব্যবহার হয়েছে। আমি আবার বলি, সূরা নাম্বার 16, শব্দ নাম্বার 16, এবং আরবি বর্ণ নাম্বার 16। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মৌমাছির মধ্যে স্ত্রী মৌমাছির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16 জোড়া, এবং পুরুষ মৌমাছির ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে মাত্র 16টি, এবং এটার সূরা নাম্বার হচ্ছে 128, যা কিনা 16 দিয়ে বিভাজ্য। হোয়াট এ মিরাকল, সারপ্রাইজিং, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা শুকর না করে তো আমাদের কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে শুকরগুজারি বান্দা হিসেবে কবুল করুন, সুবহানাল্লাহ। সূরা নাম্বার 69, যেটা আমি কিছুক্ষণ আগে আয়াতটা তেলাওয়াত করেছি, যেখানে তেলাওয়াতের সময় বলেছি যে মৌমাছির পেটে বহুবচন বোঝানো হয়েছে, যেখানে বলা হয়েছে বুতুনিহা শারাবান, বুতুনিহা শারাবান, বুতুনি হা যুক্ত হয়ে এখানে স্ত্রীবাচন হয়েছে, এবং বলা হচ্ছে যে স্ত্রীবাচক মৌমাছি কেবল মধুটাকে সংরক্ষণ করে, পুরুষ মৌমাছি নয়। আমি আবার বলছি, পুরুষ মৌমাছি নয়। যেখানে 1500 বছর আগে মহান আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, তখন এই 69 নম্বর আয়াতে উনি বলছেন যে বুতুনিহা শারাবান, ওই স্ত্রী মৌমাছি ধারণ করছে, সংরক্ষণ করছে মধুকে, নেক্টারকে, শারাবানকে, রসটাকে, স্ত্রী মৌমাছি, পুরুষ মৌমাছি না। এটা কি চিন্তা করা যায়? মহান আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন যে স্ত্রী মৌমাছির একাধিক পেট রয়েছে, যার কারণে
সাম্প্রতিককালে এটা আবিষ্কৃত হয়েছে যে এটা শুধুমাত্র স্ত্রী মৌমাছি এটা সংরক্ষণ করতে পারে। এটা পরিষ্কারভাবে আল্লাহর বিশেষ নিয়ামত, মহিমা এবং তার সৃষ্টির সর্বোচ্চ ক্ষমতার বহিঃপ্রকাশ। এই যে আল্লাহর যে শ্রেষ্ঠ যে 99টা নাম আছে, আমি বারবার বলি এই নামগুলো মুখস্থ করতে হবে। এটা আল্লাহর বিশেষ নাম এবং এটা নিয়ে যত এটা নিয়ে গবেষণা করবে যে সে তত আল্লাহর কাছে যেতে পারবে, সে আলেম হতে পারবে এবং সে বেশি 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 সে ইমানদার হতে পারবে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও আমরা দেখতে পাই যে মৌমাছির কলোনি, তাদের ভূমিকা, কার্যকলাপ পর্যবেক্ষণ করে অনেক কিছু মানুষের জন্য শেখার রয়েছে। এই যে একে অন্যকে সাহায্য সহযোগিতা করা, সমাজের যত্ন নেওয়া, পারস্পরিক সম্পর্ক রক্ষা করা, বিভিন্ন চারিত্রিক সামাজিক বৈশিষ্ট্য, গুণাবলী, এগুলো সবকিছুই মানুষের জন্য শিক্ষার উপকরণ রয়েছে। আমরা কখন চিন্তা করেছি মহান আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীবের জন্য শিক্ষার উপকরণ রয়েছে, তৈরি করে রেখেছে ওই ছোট ছোট প্রাণীগুলোর মধ্যে, পিঁপড়ার মধ্যে, মৌমাছির মধ্যে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন বলা হয়েছিল যে সর্বশ্রেষ্ঠ মেডিসিন কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রফেটিক মেডিসিন সম্বন্ধে উনি ধারণা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন যে যেখানে মানুষের সর্বোত্তম আরোগ্য রয়েছে সেটা রয়েছে শুধুমাত্র মধুতে, মধু হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রতিষেধক, নিয়ামক আরোগ্য লাভে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন জায়গায় সাজেস্ট করেছেন, প্রোবায়োটিক মেডিসিন বলা হচ্ছে এই মধুকে। প্রতিটি ঠান্ডা রোগের জন্য সঠিক চিকিৎসা হচ্ছে এই মধু। মধুর মধ্যে হট নেচারের হওয়ার কারণে তার ঠান্ডা রোগকে নিরাময় করতে সক্ষম হচ্ছে। নিশ্চয়ই এতে চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন রয়েছে, যেটা আমি 69 নম্বর আয়াতের লাস্টে যে অংশটা রয়েছে। চিন্তাশীল আলেম ইলম হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য এগুলোকে জানতে হবে, চিন্তা করতে হবে। তো আমাদেরকে আল্লাহ এখানে সেই এই নিদর্শনগুলো রয়েছে, রেখেছে না মহান আল্লাহ তাআলা। এই ছোট দুর্বল প্রাণী অনুপ্রাণিত করছে, বিশাল প্রান্তর থেকে ভ্রমণ করছে, ফল সংগ্রহ করছে আহার করার জন্য, তারপর তা সংগ্রহ করে মোম, ওয়্যাক্স, মধু তৈরি করছে, যা পৃথিবীর সেরা নিয়ামতগুলোর জিনিসগুলোর মধ্যে অন্যতম। সর্বকালের শ্রেষ্ঠ নিয়ামত মধু তৈরি করছে এই এই ছোট একটা প্রাণী, সারা জীবন কষ্ট করে, এবং আল্লাহ এই নিয়ামত তৈরি করার জন্য তাকে অর্ডার দিয়েছে এবং সে করছে, এবং আমাদের সৃষ্টির জগতে বেঁচে থাকার জন্য। এতে রয়েছে একটি নিদর্শন যার দ্বারা মৌমাছি স্রষ্টার ক্ষমতা এবং প্রজ্ঞা সম্পর্কে চিন্তা করবে, সেই কিন্তু আল্লাহর কাছে মুমিন বান্দা হিসাবে কবুল হবে। এ থেকে মানুষ শিখতে পারে যে তিনি হলেন মহান আল্লাহ তাআলা, হলেন আল মুবদি, দ্য ইনিশিয়েটর, আল কাদির, অল পাওয়ারফুল, আল হাকিম, অল হিকেম, সমস্ত জ্ঞানের আধার, আল আলিম, সমস্ত অল নলেজেবল, আল করিম, অল জেনারাস, অল রাহিম, রহমান, রহমানুর রাহিম। আমি সূরা ফাতিহা বলছি আর রহমানুর রাহিম বলছি। এই যে রাহাম শব্দটা, এই রহমতের যে চারিদিকে নিয়ামতের ছড়াছড়ি আল্লাহ করে রেখেছেন আমাদের জন্য। তো আমি তো আল্লাহর এই শ্রেষ্ঠ নিয়ামত গুলো নামের আমি আসলে নিয়ামত বুঝতে পারছি না, এই জন্যই কিন্তু আমি শুকর করছি না। আমাকে বুঝতে হবে, শুকর গুজার করতে হবে। এই মৌমাছি একটু আগে যেটা বলেছি যে বিশেষ নৃত্যের মাধ্যমে সে যোগাযোগ করছে, এই যোগাযোগের যে মাধ্যমটা নৃত্যের মাধ্যমে এবং 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 এই মুভমেন্ট কমিউনিকেশন, ভাইব্রেশন কমিউনিকেশন, বিজ্ঞানীরা আবিষ্কার করে বলছে যে এটা অত্যন্ত কঠিন এবং কমপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, এবং বিজ্ঞানীরা এখন এই কমিউনিকেশনটাকে ইউজ করার চেষ্টা করছে অন দ্য কোয়ান্টাম কমিউনিকেশন, কোয়ান্টাম কমিউনিকেশন, ভিডিও কমিউনিকেশন জায়গায়। তো যেটা নাকি মৌমাছি কোটি কোটি বছর ধরে এটা করে আসছে। হোয়াট এ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যে সমস্ত খাবার খাই তার প্রায় 1/3 মৌমাছি পরাগায়নের মাধ্যমে আসে। দুর্ভাগ্যবশত বাসস্থান ধ্বংস করছি আমরা, কীটনাশক ব্যবহার করছি, এবং রোগের কারণে অনেক মৌমাছির চাক নষ্ট হয়ে যাচ্ছে এবং কলোনিগুলো কলাপস হয়ে যাচ্ছে। যদি পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে যায় তাহলে মানুষের বেঁচে থাকার জন্য মাত্র 4 বছরের মতো অবশিষ্ট থাকবে। 2017 সালে, আমি আবার বলছি, 2017 সালে আর্থ ওয়াচ ইনস্টিটিউট
মৌমাছিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ প্রাণী রূপে ঘোষণা করেছেন। যদি পৃথিবী থেকে হাইপোথেটিক্যালি কখনো মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, তা বিলুপ্ত হয়ে যাওয়ার 4 থেকে 5 বছরের মধ্যেই মনুষ্য জাতি বিলুপ্ত হয়ে যাবে। চিন্তা করা যায় আল্লাহ কি সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই একটু মনে মনে আল্লাহর কাছে শুকর গুজারি বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা চলে যাব আরেকটা প্রাণী সম্পর্কে একটু জানার জন্য, যা হচ্ছে ক্যামেল বা উট। আমরা সূরা গাশিয়া, সূরা নম্বর 88, আয়াত নম্বর 17। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমি কি তোমার কাছে উট নাজিল করি নাই? তোমাকে দেখবে না? আফালা ইয়ানজুরুনা, তুমি কি দেখবে না? বোঝার চেষ্টা করবে না যে এই উট তোমার জন্য আমি দিয়েছি, তোমার জন্য না, আমি সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? তার মানে এই সৃষ্টির অংশটা জানাটা আমার জন্য আদেশ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আমি আকাশসমূহকে যে স্তরে স্তরে 7টা আসমান তৈরি করলাম, কিভাবে আমি উচ্চতা তৈরি করলাম, আমি সৃষ্টি করলাম, তুমি কি দেখবে না? আমি এই যে পাহাড় পর্বত তৈরি করেছি, আমি নুসিবাত, আমি এটাকে গেড়ে দিয়েছি, তুমি দেখবে না কিভাবে করলাম? ওয়াইলাল আরদিন কাইফা সুতিহাত, আমি কিভাবে এই সমতল, আমি তোমার আর্থ স্থলভূমিকে আমি কিভাবে আমি সমতল করলাম, তুমি দেখবে না? বোঝার চেষ্টা করবো না? দ্যাট মিনস ইজ ইনস্ট্রাকশন গিভেন টু আস টু নো অ্যাবাউট অল দিস থিং। এটা আমাদের জন্য জানাটা হলো আদেশ আল্লাহর কাছে। তো এই আদেশের মধ্যে এখন আমরা উট সম্পর্কে জানার চেষ্টা করবো। হোয়াট এক্সিলেন্ট ক্রিয়েশন এই ক্যামেল। আল্লাহ সুবহানাল্লাহ আরবদের জন্য এই স্পেশালি এই উটটা তৈরি করেছে, যেটা নাকি আরব দেশে মিডল ইস্ট কান্ট্রি গুলো অত্যন্ত প্রয়োজনীয় প্রাণী রূপে পরিগণিত হয়, গুরুত্বপূর্ণ প্রাণী রূপে। একে মরুভূমির জাহাজ বলা হয়। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এটি ছিল, কেন জাহাজ বলা হয়? এটা আপনার মিডল ইস্ট কান্ট্রি গুলোতে, আমি জানি না, হয়তো আপনাদের অনেকেই মিডল ইস্ট কান্ট্রি গুলোতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আপনারা দেখেছেন যে উট, আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে দেখার সৌভাগ্য হয়েছে। স্পেশালি আমি ইনার মঙ্গোলিয়াতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমি টাংমার ডেজার্টে আমি আমি দেখেছি যে উটের উপরে চড়ে আমি বালুর মধ্যে আমি গমন করে দেখেছি যে হোয়াট এ ক্রিয়েশন, এবং সেটা এক জায়গা থেকে অনেক দূর পর্যন্ত আমাকে নিয়ে গেছে বালুর মধ্যে দিয়ে। এবং হোয়াট এ বিউটিফুল ক্রিয়েশন, বালুর মধ্যে দিয়ে সে অতিক্রম করে সহজেই কিলোমিটার আপনার কিলোমিটার সে গমন করছে একটা জাহাজের মতো। হ্যাঁ, কিন্তু কারণ হচ্ছে মরুভূমিতে এই এই অত্যন্ত গরম এবং বাতাসের বেগে এগুলো চোখ মুখ ধাঁধা করে ফেলে, একখান থেকে একটা মুভ করা যায় না। তো এটাকে মরুভূমির জাহাজ। এটি ছিল তাদের বোঝা এবং জিনিসপত্র বহন করার জন্য অন্যতম মাধ্যম মিডল ইস্ট কান্ট্রি গুলোতে এবং ডেজার্ট এরিয়াগুলোতে। এবং এখানে খাদ্য এবং পানীয় দিয়ে পুষ্টি রয়েছে। উট কয়েকদিন ধরে পানি পেটে জমা করে রাখতে পারে। সে শুষ্ক এবং কাঁটাযুক্ত মরুভূমির ঝোপে সে বসবাস করতে পারে এবং কাঁটাযুক্ত গাছ থেকে সে খাবার সংগ্রহ করতে পারে। এবং শুষ্ক মরুভূমিতে তার পেটে যে খাবার সংগ্রহ, যে পানি সংগ্রহ করে, সেখান থেকে সে জীবন ধারণ করতে পারে এবং সে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে অল্প খাবার দিয়ে। সে তার অঙ্গ প্রত্যঙ্গ তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে অত্যন্ত সহায়ক। উটের গোস্ত খাওয়া আমাদের জন্য জায়েজ, হালাল এবং খাওয়া যায়। এর চুল বা চামড়া যেটা রয়েছে তা আরবরা তাদের পোশাক এবং তাঁবু তৈরি করতে সক্ষম হয়। এখন খেয়াল করেন, এটা একটা উটের ছবি দেওয়া রয়েছে। বাঁদিকে খেয়াল করেন যে নস্ট্রিলা, নাকের নস্ট্রিল যেটা রয়েছে, কিপ আউট অফ দ্য স্যান্ড। এখানে একটু অনেক ধরনের নস্ট্রিলিক রয়েছে, স্ট্রেচি কিছু জিনিস রয়েছে, যার কারণে বালুগুলো নাকের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে না। এরপরে খেয়াল করেন যে লেদারি মাউথ রয়েছে, মুখে লেদারি মুখ, যার কারণে ইট হেল্পস প্ল্যান্টস গুলোকে, যেখানে ওই যে মরুভূমির মধ্যে যে প্ল্যান্ট, যে কাঁটাযুক্ত গাছপালা রয়েছে, আগাছা রয়েছে, সেগুলো খেতে সহায়তা করে। হ্যাঁ, ইভেন এটা দিয়ে সে বিভিন্ন ধরনের পোকামাকড় বা সাপও সে খায় উট, এবং সাপ পরিষ্কার করে এবং মরুভূমিকে সিকিউর রাখার জন্য হেল্প করে। তারপরে খেয়াল করেন লং আইল্যাশ রয়েছে।
হ্যাঁ, চোখের উপরে আইল্যাশ রয়েছে, যার কারণে এই বালুগুলো তার চোখে প্রবেশ করে না। তার ব্যাক, খেয়াল করেন, হেয়ার অন দ্য ব্যাক প্যাড, যা নাকি সূর্যের তাপটাকে গ্রাস করতে পারে এবং সূর্যের তাপ থেকে রক্ষণ করতে পারে। এটি সুন্দর হাম্প রয়েছে, যার কারণে উপরে বসে মানুষ একটা থেকে আরেকখানে যেতে পারে। তার যে লম্বা লম্বা লেগ রয়েছে, ওয়েল প্রোটেক্টেড, যা নাকি গরম বালু থেকে প্রোটেক্ট করে, ঠান্ডা রাখতে সহায়তা করে। যে প্যাডেড ফিট রয়েছে, যার কারণে সে বালির মধ্যে পাটা ডুবে যায় না, হ্যাঁ, প্রোটেক্ট করতে সহায়তা করে এবং তাপ থেকে সংরক্ষণের সহায়তা করে। এর শক্তি, আকার এবং দৃঢ় গঠন সত্ত্বেও উট বন্য বা হিংস্র নয়। এটা কিন্তু বিশেষভাবে খেয়াল করার মতো। এটা কিন্তু হিংস্র প্রাণী না। একটা বাচ্চাও কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারে, বাগে আনতে পারে। এটা মানুষের অনেক সেবা করে এবং একই সাথে এটা রক্ষণাবেক্ষণ খরচ কিন্তু অত্যন্ত কম। এটা সহজে খাদ্য সহজলভ্য। সে যখন মরুভূমিতে যখন গমন করছে, ওখানে আগাছা থেকে সে খাচ্ছে, সে কিন্তু বেঁচে যাচ্ছে। এবং যখন সে পানি খাচ্ছে, একবার সে পানি পেটের মধ্যে নিয়ে নিচ্ছে, তা দিয়ে সপ্তাহ পর সপ্তাহ সে গমন করছে, এই পানি দিয়ে সে জীবন নির্বাহ করছে। উট একমাত্র প্রাণী যা ক্ষুধা, তৃষ্ণা এবং কঠোর পরিশ্রম এবং খারাপ আবহাওয়াতে বেঁচে থাকতে সক্ষম। এবং তার ধৈর্য শক্তি, সহ্য ক্ষমতা, এটা অনেক বেশি, অনেক বেশি। এই যে আল্লাহ বারবার যে আমাদেরকে বলছেন সবর করতে বলছেন, হ্যাঁ, সহ্য শক্তি করতে বলছেন, আমাদেরকে সবরকারী, সহ্যকারী বান্দা হিসেবে আমাদেরকে কবুল করার জন্য আমাদের আল্লাহকে বলছি। এই উটের কাছ থেকে তো শিক্ষা নেওয়ার মতো ব্যাপার। উট অত্যন্ত সহ্যশীল প্রাণী। উট তাদের ভূমিকার জন্য সবচেয়ে উপযোগী রূপে তৈরি করা হয়েছে। তাদের আকৃতি, গঠন, পরিবেশ এবং কাজের সাথে নিখুঁতভাবে মিলে যায়। এই যে বিরূপ প্রকৃতিতে, যে ডেজার্ট এরিয়াতে সে বেঁচে থাকছে, মানুষের যে মানুষকে সহায়তা করছে, হ্যাঁ, মরুভূমি জাহাজ হিসেবে কাজ করছে, এটা কিন্তু সম্ভব হচ্ছে তার আকৃতি, গঠন এবং তার মধ্যে বিশেষ বৈশিষ্ট্যগুলো মহান আল্লাহ তাআলা দিয়েছেন জন্য। একাধিক উৎস দাবি করে যে উট আসলেই তাদের খাদ্যের অংশ হিসেবে সাপ পর্যন্ত খেয়ে থাকে। এই প্রতিবেদনগুলির মতে উটদের মধ্যে একটি অনন্য অভিযোজন এবং ক্ষমতা রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, যার কারণে সে বিষাক্ত সাপ সামলাতে পারে এবং খেতে পারে। তার সৃষ্টি মহানতার একটা অসীম স্পেশাল সৃষ্টি। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার তার অসীম সক্ষমতা এবং নিখুঁত পরিকল্পনার প্রতিফলন এবং তার মহিমা এবং শ্রেষ্ঠত্বর সাক্ষ্য বহন করে এই ক্যামেল বা উট তৈরির মাধ্যমে। উটের অভিযোজন ক্ষমতা সম্পর্কে আরেকটু আমরা জানার চেষ্টা করব। যে উত্তপ্ত মরুভূমির মধ্যে চলাচল এবং বেঁচে থাকার যে সুযোগ রয়েছে, তার বিভিন্ন গুণের মধ্যে প্রথম গুণাবলীটা হচ্ছে এর বিশেষায়িত পা। উটের প্রশস্ত, শক্ত এবং প্যাডেড পা রয়েছে, যে একটু আগে আমি দেখিয়েছি এবং হালকা বলেছি, যে উত্তপ্ত বালুর উপর হাঁটার জন্য উপযোগী। তাদের পায়ের বড় পৃষ্ঠতল রয়েছে, তাদের ওজনকে বন্টন করতে সহায়তা করে এবং পৃষ্ঠদেশ স্ট্রং এবং ওয়েল স্প্রেডেড থাকার কারণে এর উপরে যখন অনেক ওজন নেয়, ওজনটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় পুরো দেহের মধ্যে। ফলে তারা নরম মরুভূমির মাটিতে ডুবে যাওয়া থেকে তারা রক্ষা পায়। খেয়াল করেন, সাপ খাচ্ছেন এবং প্যাডেড ক্যামেল এবং পায়ে কি প্যাডেড পা এবং ওয়েল ব্যালান্স ওয়েট। তাপ সহনশীলতা, উটের উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষম। তারা মরুভূমির প্রচন্ড তাপকে সহ্য করার জন্য অভিযোজন ক্ষমতা রয়েছে। তার টেম্পারেচার বাড়লেও এতে কোনো কষ্ট হয় না। হালকা সে পানি খরচ করেই এবং সে তার তাপ সহন করতে পারে। শক্তির সংরক্ষণ, উটেরা তাদের শক্তি, দক্ষ হাঁটার ধাঁচের জন্য পরিচিত। তারা তুলনামূলকভাবে কম পদক্ষেপ নেয় এবং স্থিরভাবে লম্বা লম্বা পদক্ষেপ নিয়ে চলে, যার কারণে তার শক্তি কম খরচ হয় এবং অনেক বেশি ডিস্টেন্স ক্রস করতে পারে এবং অল্প খাদ্য, পানি খরচ করেই তাপ উৎপাদন করতে সক্ষম হয়। শক্তি সংরক্ষণ করে অনেক দূর যেতে পারে, অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। কার্যকর তাপমাত্রা নিয়ন্ত্রণ, উটেরা তাদের শরীরের তাপমাত্রা দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে সক্ষম। প্রয়োজন হলে তারা ঘাম ঝরিয়ে হালকা পানি নিঃসরণ করে সতর্কতার সাথে ঘাম ঝরায়, যাতে বেশি পানি বের না হয়ে যায়, যাতে অনেকক্ষণ সে পানি ধারণ করতে পারে।
তাদের ঘন যে লোম, যে ফার রয়েছে, সেটা সে সূর্যের তাপমাত্রাকে হালকা ব্যালেন্স করতে এবং ইনসুলেশন অবস্থা তৈরি করতে সক্ষমতা অর্জন করে। পানি সংরক্ষণ, উটের দ্রুত বড় পরিমাণে পানি পান করতে পারে। অনেক, যখন সে পানি খাওয়ার স্কোপ থাকে নর্মাল এরিয়াতে, অনেকগুলো পানি একবারে খেয়ে নিতে পারে, সংরক্ষণ করতে পারে। এবং তারা তাদের রক্ত প্রবাহিত ব্লাড স্ট্রিমে এবং শরীরের টিস্যুগুলোতে পর্যন্ত তারা পানি সংরক্ষণ করতে পারে। উল্লেখযোগ্য পরিমাণে ডিহাইড্রেশন সে কন্ট্রোল করে দীর্ঘ সময় পানি ছাড়া টিকে থাকতে সক্ষম। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। খাদ্য অভিযোজন ক্ষমতা, তাদের বিশেষায়িত পাচক ব্যবস্থা বা ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, যার কারণে মরুভূমির উদ্ভিদ থেকে পুষ্টি আহরণ করে ওই আগাছাযুক্ত পানি খাবার সংগ্রহ করে সেটার মাধ্যমে স্পেশাল অভিযোজন বা ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে বেঁচে থাকতে সক্ষম। প্রাণীদের জন্য উপযুক্ত যা খাবার পায় সেটা নিয়ে সে বেঁচে থাকতে সক্ষম। কঠিন গাছপালার উপর খুঁজে খুঁজে খাওয়ার, ছোট ছোট অন্যান্য খাবার খেয়ে বেঁচে থাকার সক্ষমতা তার রয়েছে। মরুভূমির অঞ্চলের সাস্টেনেন্স ক্ষমতা তার এক্সেলেন্ট। তার নেভিগেশনাল ক্ষমতা, ওয়াও, এক্সেলেন্ট। উটের যে নেভিগেশনাল, সেই ডাইরেকশন কিপিং, উটের মরুভূমিতে তাদের পথ খুঁজে বের করার একটি বিস্ময়কর ক্ষমতা রয়েছে। এমনকি বিশাল মরুভূমিতে তৃণভূমির মধ্যেও সে তার তার ডাইরেকশনটা সে বের করতে পারে এবং ডাইরেকশন অনুপাতে চলতে পারে। তাদের তীক্ষ্ণ গন্ধ অনুভূতি এবং মার্কার এর মাধ্যমে স্মৃতির উপর নির্ভরশীল হয়ে সে তার ডাইরেকশনটা চলতে পারে। আমরা মিলিটারিতে, আর্মি ট্রেনিং এ এই জিনিসগুলো খেয়াল করেছি। আমরা যখন একটা জায়গায় গিয়ে গমন করি, সেখানে স্পেশাল ল্যান্ডমার্ক গুলো আমাদের খেয়াল করে রাখতে হয়। সেই ল্যান্ডমার্ক গুলো খেয়াল করে করে আমরা কিলোমিটার আফটার কিলোমিটার যেতে পারি এবং সেই ল্যান্ডমার্ক গুলো, স্পেশাল স্মেল গুলোকে আমরা আমরা বের করার চেষ্টা করি। এই উটের সেই স্পেশাল ক্ষমতা রয়েছে, সেই স্মেলটা সে সে অনুভূতি রয়েছে এটা স্মেলটাকে ধারণ করার এবং ল্যান্ডমার্ক গুলো খেয়াল করার। সে হয়তো বা কিলোমিটার আফটার কিলোমিটার চলে যাচ্ছে, হ্যাঁ, সে মরুভূমিতে, আবার কিন্তু এই 100 কিলোমিটার দিয়ে ব্যাক করে। আমার নিজস্ব এই এক্সপিরিয়েন্স রয়েছে, আলহামদুলিল্লাহ, চিন্তাই করা যায় না। এবং সেই ল্যান্ডমার্ক গুলো ফলো করে সে আবার আগে যায় চলে আসতেছে। চরম অবস্থার সাথে মোকাবেলা করে উটেরা মরুভূমির চরম অবস্থার মধ্যে বালু ঝড়, একটু আগে আমি বলেছি, হ্যাঁ, সীমিত খাদ্য পানি উৎস দ্বারা সহ্য করতে ভালোভাবে প্রস্তুত সে করতে পারে। তাদের স্থায়িত্ব, রেজিলিয়েন্ট নেচার, তাদের এই চ্যালেঞ্জিং পরিবেশে বেঁচে থাকতে সহায়তা করে। এই ধরনের বিরূপ পরিবেশে, যে ডেজার্ট এরিয়াতে বেঁচে থাকতে সক্ষম। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় না, আল্লাহর এক অপরূপ সৃষ্টি। আমি এর মাধ্যমেই আমি প্রায় শেষের দিকে, লাস্ট স্লাইডের দিকে চলে এসেছি। কার্যকর ঘাম গ্রন্থি, এর মধ্যে উটের মধ্যে মানুষ এবং অন্যান্য অনেক প্রাণীর তুলনায় উটের অত্যন্ত কার্যকর ঘাম গ্রন্থি রয়েছে। শুধুমাত্র তারা তখন ঘাম যখন বের করে যখন শরীরের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়, এর ফলে পানি সংরক্ষণ করতে পারে। অনলি যখন প্রয়োজন হচ্ছে তখন তারা ইচ্ছা করে সোয়েটিং করছে অল্প পানির মাধ্যমে। চিন্তা করা যায়। কার্যকর শীতলকরণ, উটের একটি অনন্য নাসিকা, যে নাজাল স্ট্রাকচার যে রয়েছে, যা শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করছে, আর্দ্রতা নেচার থেকে সে গ্রহণ করছে, পানি আর্দ্রতার মাধ্যমে সংরক্ষণ করছে এবং এইটার মাধ্যমে সে শীতলীকরণ করছে নিজের বডিটাকে। তারা অধিকাংশ স্তন্যপায়ীর চেয়ে উচ্চতর তাপমাত্রা, শরীরের তাপমাত্রা সহ্য করতে সক্ষম। চর্বি সংরক্ষণ, তাদের হাঁটুতে একটা স্পেশাল হাম বা চর্বি সংরক্ষণ ক্ষমতা রয়েছে, যেটি সাধারণভাবে বিশ্বাস করা খুব কঠিন। এই চর্বি শক্তি এবং পানি সরবরাহ করতে পারদর্শী, যার কারণে এই চর্বিটা খাদ্য এবং পানি উৎস হিসেবে ব্যবহার করছে এবং যখন অভাব হচ্ছে তা দ্বারা সে নির্বাহ করতে সক্ষম হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই উট মার্শাল্লাহ অনেক ধরনের স্পেশাল কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের মধ্যে দিয়েছেন, যার কারণে আমরা উটকে স্পেশাল এলিমেন্ট হিসেবে দেখতে পাই। আল্লাহর কাছে আমরা কোটি কোটি শুকর করছি। এখন আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও দেখে আমি কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনে যেতে চাই। একটা ভিডিও দেখাতে চাই।
সাথে প্রায় 2 থেকে 3,000 পর্যন্ত ডিম দিতে পারে। হ্যাঁ কি শোনা বন্ধুরা, যাচ্ছে? এই মৌমাছির চাকের একটি অংশে ডিম থাকে। কথা কি শোনা যাচ্ছে? স্যার শোনা যায়? শোনা যাচ্ছে। ও ভেরি গুড। একটু মৌমাছির চাকটা এখান থেকে একটু খেয়াল করেন সবাই। আসলে কি আমার কাছে আমি যতই দেখি বোঝার চেষ্টা করি খুব অবাক হয়ে যাই। সবাই একটু কাইন্ডলি খেয়াল করবেন। মাত্র 3-4 মিনিট। তারপর শ্রমিক মৌমাছিরা সেই ডিমগুলোর দেখাশোনা করে। কিন্তু বন্ধুরা, এই ডিমগুলোরও কিন্তু একটি অদ্ভুত কাহিনী রয়েছে, যেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। আসলে মৌমাছিরা 2 ধরনের ডিম দেয়, একটি হলো ফার্টিলাইজ আর একটি হলো আনফার্টিলাইজ। ফার্টিলাইজ ডিমের কথা বললে এই প্রকার ডিম থেকে রানী মৌমাছি এবং মহিলা শ্রমিক মৌমাছি জন্মায়। রানী মৌমাছিকে এই জন্য রানী মৌমাছি বলা হয় কারণ এরা রিপ্রোডিউস করতে পারে, অর্থাৎ এরা ডিম দিতে সক্ষম, যার মাধ্যমে অন্যান্য মৌমাছিরা জন্মায়। অন্যদিকে মহিলা শ্রমিক মৌমাছির কথা বললে এদের এই জন্য শ্রমিক মৌমাছি বলা হয় কারণ এদের মধ্যে রিপ্রোডিউস ক্ষমতা থাকে না, অর্থাৎ এরা ডিম দিতে পারে না। আনফার্টিলাইজড ডিমের কথা বললে এই ধরনের ডিম থেকে পুরুষ মৌমাছির জন্ম হয়, যাদেরকে ড্রোনও বলা হয়। যখন এই ডিমের বয়স 3 দিন হয়ে যায় তখন সেগুলো লার্ভায় বদলে যায়, আর যখনই এরা লার্ভায় বদলে যায় তারপর শ্রমিক মৌমাছিরা তাদেরকে বিশেষ এক ধরনের জেলি খাওয়াতে থাকে, যার ফলে তারা দ্রুত গতিতে বিকশিত হতে শুরু করে। এই বিশেষ জেলিটিও ঠিক সেইভাবে তৈরি করা হয় যেভাবে তারা মধু তৈরি করে, শুধুমাত্র এর মধ্যে কিছু ফুলের পার্থক্য থাকে। প্রায় 3 দিন পর্যন্ত এই লার্ভাগুলিকে বিশেষ জেলি খাওয়ানোর পর তারা বুঝতে পারে যে এদের মধ্যে কারা রানী মৌমাছি, কারা পুরুষ মৌমাছি এবং কারা শ্রমিক মৌমাছি হবে। এই বিষয়টি বুঝে যাওয়ার পর এরা শুধুমাত্র রানী মৌমাছি হতে চলা লার্ভাগুলিকেই বিশেষ ধরনের জেলিটি খাওয়ায়, যাতে তারা দ্রুত বিকাশ লাভ করতে পারে। অন্যদিকে মহিলা শ্রমিক মৌমাছি এবং পুরুষ মৌমাছিদেরকে এরা শুধুমাত্র মধুই খাওয়ায়, যেহেতু এদের চাকে শুধুমাত্র রানী মৌমাছিরই রাজত্ব চলে, সেই জন্য এরা এমনটা করে। কারণ রানী মৌমাছি পরবর্তী সময়ে বংশবিস্তার করতে সক্ষম হয়, এই জন্য রানী মৌমাছির লার্ভাগুলোকে বিশেষ পুষ্টিকর খাবার খাইয়ে শক্তিশালী করে তোলা হয়। লার্ভাগুলির বয়স 6 দিন হয়ে গেলে এই গর্তগুলো মমের আবরণ দ্বারা বন্ধ করে দেওয়া হয়। এরপর লার্ভাগুলো ভিতর থেকে পিউপা বানাতে শুরু করে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। প্রায় 16 দিন পর রানী মৌমাছি মমের আস্তরণ ভেঙে বাহিরে বের হয়ে আসে, ঠিক এইভাবে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এইভাবে রানী মৌমাছির জন্ম হয়। তারপর প্রায় 22 দিন পর শ্রমিক মৌমাছির জন্ম হয় এবং প্রায় 24 দিন পর পুরুষ মৌমাছির জন্ম হয়। তারপর তারা কিছুদিনের মধ্যেই মিলনের জন্য প্রস্তুত হয়ে যায়, আর পুনরায় মিলনের মাধ্যমে মৌমাছি তাদের জীবন চক্রের শুরু করে দেয়। মৌমাছির আয়ু সম্পর্কে বললে শ্রমিক মৌমাছি প্রায় 6 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে। সেই সময় তারা ডিমের দেখাশোনা, চাক নির্মাণ, মধু তৈরি এবং চাকের সুরক্ষার মতো কাজগুলো করে থাকে। পুরুষ মৌমাছির কথা বললে তাদের আয়ু সাধারণত 20 সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। সেই সময় তাদের একমাত্র এবং প্রধান কাজ হলো রানী মৌমাছির সাথে মিলন করা। তারপর পুরুষ মৌমাছি মারা যায়, কারণ মিলনের সময় পুরুষ মৌমাছিরা তাদের সমস্ত স্পাম রানী মৌমাছির শরীরে ট্রান্সফার করে দেয়, যার ফলে তাদের শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যায়, যার ফলে পুরুষ মৌমাছি মারা যায়। রানী মৌমাছির আয়ু প্রায় 5 বছরের হয়, যেখানে রানী মৌমাছি তাদের সম্পূর্ণ জীবনকালে চাকের মধ্যে রাজত্ব করে, আর পুরুষ মৌমাছির সাথে মিলনের মাধ্যমে পরিবারের সংখ্যা বাড়িয়ে তোলে। এইভাবে চাকে উপস্থিত সকল মৌমাছি একটি রানী মৌমাছিরই সন্তান হয়। এখন আপনাদের মধ্যে অনেকেই হয়তো এইটাই ভাবছেন যে একটি চাকের মধ্যে তো শুধুমাত্র একটি রানী মৌমাছি থাকে, কিন্তু যখন তারা ডিম দেয় তখন সেখান থেকে তো কিছু রানী মৌমাছিও জন্মায়, তাহলে তাদের কি হয়? তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, যখনই চাকে অন্য রানী মৌমাছির জন্ম হয় তারপর সেই রানী মৌমাছিরা একে একে সেই চাক ছেড়ে চলে যায়, আর তাদের সাথে কিছু শ্রমিক এবং পুরুষ মৌমাছিরাও চলে যায়। তারপর তারা অনেক দূরে গিয়ে আলাদাভাবে নিজেদের চাক তৈরি করে এবং নিজেদের বংশ বিস্তার করে, আর এভাবেই মৌমাছির জীবনচক্র চলতে শুরু করে। বন্ধুরা, যদি পৃথিবীতে মৌমাছি না থাকতো তাহলে আমরা হয়তো কখনোই এই মিষ্টি মধুর স্বাদ নিতে পারতাম। আল্লাহ আমাদের শুকরগুজারি বান্দা হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম। এখন আমরা কোয়েশ্চেন সেশনে অংশগ্রহণ করব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, মোস্ট ওয়েলকাম।
আপনারা কি ক্লাসগুলো বুঝতে পারছেন? কারো যদি কিছু বলার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে কাইন্ডলি বলবেন। কে কিছু বলতে চান? একটা একটা মৌচাকে কয়টা রানী মৌমাছি থাকে, কে বলতে পারেন? প্রথমত একটা স্যার। প্রথমত একটা, correct। অন্য মৌমাছিগুলো, আমাদের মানে মৌমাছিগুলো যেটা আমরা দেখলাম, স্পেশাল বৈশিষ্ট্য কোনটা মনে হয় আপনাদের কাছে? স্ট্রাইকিং বা মোস্ট ইম্পর্টেন্ট মৌমাছির বৈশিষ্ট্য কোনটা মনে হয়? এই যে স্ত্রী মৌমাছিগুলো, এগুলো আসলে কিভাবে তাদের কমিউনিকেশনটা করছে, বলেন তো, কে বলতে পারবেন? বাংলা চারের মতো বি ড্যান্স এর মাধ্যমে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আর এইটার নাহাল সূরাটার কত নম্বর, এটার এটার ইমপ্লিকেশন কি, কে বলতে পারবেন? কত নম্বর বলতে স্যার? 68 69 আয়াত। সূরা নাম্বার? সূরা নাম্বার 16। সূরা নাম্বার 16, কারেক্ট। ক্রোমোজোম স্ত্রীর কয় জোড়া? 16 জোড়া, 16 জোড়া। কারেক্ট। আর ড্রোনের কয়টা? 16টি। কারেক্ট। আয়রনের অ্যাটমিক ওয়েট কত, কে বলতে পারবেন? 57 স্যার। লোহার অ্যাটমিক ওয়েট কত? স্যার 57 57। 57, কারেক্ট। হোয়াট ইজ অ্যাটমিক ওয়েটটা কি আসলে, কেউ বলতে পারবেন? অ্যাটমিক ওয়েটটা হচ্ছে যে আমাদের পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা রয়েছে এবং নিউট্রন সংখ্যা রয়েছে, এইটার যোগফল হচ্ছে অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস। তো আয়রনের বা লোহার অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস হচ্ছে 57, যা নাকি আমরা দেখতে পাই সূরার নাম্বারটা 57। আলহামদুলিল্লাহ। আসলে এগুলো একটু জাস্ট আমি বুঝতে চাইলাম যে আপনারা খুব কেয়ারফুলি ক্লাসটা ফলো করছেন। অসংখ্য ধন্যবাদ। কেউ যদি লাস্ট কিছু বলতে চান বলেন, নাহলে আমি ক্লাস শেষ করবো। আপনাদের ধন্যবাদ জানাই। ক্লাস বোঝার কোনো সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। না স্যার, প্রথমের দিকে বুঝতে একটু সমস্যা হয়েছিল, এখন বিষয়গুলো খুব ইজি হচ্ছে খুব বুঝতে। সুন্দর। বিষয়গুলো ইজি হচ্ছে, বাট সবসময় ইজি থাকবে না। আপনাদের কঠিন লেকচার সামনের দিকেও আসবে, তখন সেটা যেন প্রস্তুতি নিতে হবে। যেমন সামনের ক্লাসটা একটু বলেই রাখি, আমি আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে মহান আল্লাহ তাআলা যে 7টা স্তরে আসমান তৈরি করেছেন, সেটা নিয়ে আমি আলাপ করব। এই 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 লেভেলগুলো জানা বোঝা কোরআনের আলোকে খুবই প্রয়োজন, তাহলে আমরা আল্লাহর শ্রেষ্ঠতা বুঝতে পারবো। আমি অলরেডি আমি ক্লাস নোটটা আমি তাসনিমকে দিয়েছি, ও বাংলা করে ফেলবে খুব শর্টলি ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি দিব। আমি আশা করব যে নেক্সট ক্লাসের আগেই কাইন্ডলি আপনারা একটু আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। যে কঠিন জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই আল্লাহর বিশেষত্বগুলো, শ্রেষ্ঠত্বগুলো আর ভালোভাবে ধারণ করা যাবে। আমি একটু সহজ জিনিসগুলো রেখেছি একটু ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য, ডেফিনেটলি, বাট সামনের দিকে কঠিন জিনিসগুলো রয়েছে, একটু আপনাদেরকে কষ্ট করতে হবে। তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ আমাদেরকে শুকরগুজারি এবং সবরকারী বান্দা হিসেবে কবুল করুন, সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।